নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা বলছি। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির স্বরশাস্ত্রের অন্তর্গত উপন্যাসিকা সোমশাস্ত্র। আজ তৃতীয় পর্ব শুরু করি। ৭। ভৃত্য আহার আদি সাজিয়ে দিয়ে যাওয়ার পর ৩ জন এসেছিলেন আমার কক্ষে। কেউই বেশিক্ষণ ছিলেন না, যদিও প্রথম আসেন আর্য কাত্যায়ন। কিছুক্ষণ বসেছিলেন আমার কক্ষে। রাজকুমারী দুর্ধরাকে বাধা দিয়ে চাণক্য প্রশ্ন করলেন, ক্ষমা করবেন, বাধা দিচ্ছি আপনাকে। আপনার কক্ষ থেকেই আমি এখানে এসেছি। পানি ও আহার রাখা মেজটি আপনার পালঙ্ক থেকে কিছুটা দূরে ছিল সম্ভবত, এবং ঠিক তার পাশেই একটি আসন রাখা ছিল। রাক্ষ মাঝপথেই কথা থামিয়ে, মানে কাত্যায়ন মহাশয় কি তাতেই আসন গ্রহণ করেছিলেন? এই গম্ভীর পরিস্থিতিতেও হাসি পেল জীবসিদ্ধির। কাত্যায়নকে সাধারণত তারাও অন্য সকলের মতোই অমাত্য রাক্ষস বলেই সম্বোধন করে। আচার্য মুখ ফুটে সেই সম্বোধন করে ফেলেছিলেন একটু হলেই দুর্ধরার সামনেই। দুর্ধরা খানিকটা বিরক্তির সঙ্গেই বললেন, আজ্ঞে হ্যাঁ, শুধু তিনি একা নন, বাকি দুজনও একই আসনে একই স্থানে বসেছিলেন। বেশ, কি প্রসঙ্গে আলোচনা করেছিল সেই বিষয়ে যদি আলোকপাত করেন রাজকুমারী। রাজকুমারী কিছুটা কুণ্ঠিত ভঙ্গিতে বলতে শুরু করলেন, আর্য কাত্যায়ন আমাকে পুনরায় একবার আমার নির্ণয় পুনর্বিবেচনা করতে বললেন এখনো সময় আছে। আমি যদি আপত্তি করি এই বিবাহে, তবে তিনি নিজে দেখবেন যেন আমার প্রতি কোনো অন্যায় না হয়। আমি তার কন্যা সমা, আমি যেন পরিবারের কথা ভেবে এই বিবাহ করতে বাধ্য না হই। আমার কোনো রকম পীড়া তিনি সহ্য করতে পারবেন না। চাণক্য ঠোঁটের কোণে একটি মৃদু হাসির রেখা ফুটে উঠতে দেখল জীবসিদ্ধি। রাজকুমারী লক্ষ্য করার পূর্বেই তা মিলিয়ে গেল। রাজকুমারী বললেন, আমি তাকে বলি যে এই বিবাহ আমি নিজের মতে করছি, কোনো রকম চাপে পড়ে নয়। তিনি যেন আমায় নিয়ে চিন্তা না করেন। তিনি আরও কয়েকবার একই কথা আমায় বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আমি শেষ পর্যন্ত তাকে নিরস্ত করে বিদায় জানাই। বেশ বেশ, এই পুরো সময়ে আপনি কি করছিলেন এবং আপনার 2 সখী কোথায় ছিল? তারা কক্ষেই ছিল। আমি তখন সবে স্নান সম্পন্ন করে পালঙ্কে বসেছিলাম। আমার 2 সখী আমার ভেজা কেশ শুকিয়ে দিচ্ছিল ও পদ ধৌত করে দিচ্ছিল। আপনি নিশ্চয়ই অতিথির দিকে মুখ করেছিলেন। সেটাই স্বাভাবিক নয় কি? কোন সখী আপনার পদ ধৌত করছিল এবং কোনজন কেশ শুকাচ্ছিল তা কি আপনি স্মরণ করতে পারেন? অবশ্যই পারি। কৃষ্ণকলি আমার সম্মুখে মেঝেতে বসে পদ গোলাপ জলের পাত্রে ধৌত করছিল এবং মধুবন আমারই পালঙ্কে বসে ধুনি জেলে তার সুগন্ধি ধোঁয়া দিয়ে আমার কেশ শুকিয়ে দিচ্ছিল। জীবসিদ্ধির দৃষ্টি রাজকুমারীর পরিপাটি করে বাঁধা এবং অলংকার দিয়ে সাজানো সুদীর্ঘ কেশরাশির দিকে চলে গেল স্বাভাবিকভাবেই। চাণক্য কিছুক্ষণ ছাদের দিকে চেয়ে ভাবলেন। সম্ভবত রাজকুমারীর বর্ণনা করা কক্ষের তৎকালীন দৃশ্য মানসপটে অনুমান করার চেষ্টা করছেন। রাজকুমারীও কয়েক মুহূর্ত কথা না বলে তাকে ভাবার সময় দিলেন, যতক্ষণ না আচার্য নিজেই তাকে কথা বলতে অনুরোধ করলেন। বেশ, তারপর বলুন রাজকুমারী। এরপর আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন আমার পিতা। চুপ করে যান রাজকুমারী দুর্ধরা। জীবসিদ্ধির বুঝতে অসুবিধা হয় না যে পরবর্তী কথোপকথন চাণক্যকে বলতে দ্বিধাবোধ করছেন দুর্ধরা। রাজকুমারীর দ্বিধাবোধের কারণ চাণক্য নিজেও অনুমান করতে পারছেন, আর তাই তিনি বললেন, রাজকুমারী, আমি পুনরায় আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই মুহূর্তে আমি একজন নিরপেক্ষ সত্যসন্ধানী মাত্র। আপনার কথা আমি গোপন রাখব এবং আমাদের অভ্যন্তরীণ মতবিরোধ
কোনোভাবেই আমার যুক্তি নির্ভর চিন্তাসূত্রকে মেঘাচ্ছন্ন করবে না, কিন্তু সত্য অনুধাবন করতে গেলে আগে সম্পূর্ণ সত্য আমার জানা প্রয়োজন। তাই অনুরোধ করব, আপনি নির্দ্বিধায় আমাকে সব কথা বলতে পারেন। চাণক্যর চোখে চোখ রেখে রাজকুমারী দুর্ধরা কয়েক মুহূর্ত চেয়ে থাকলেন। সম্ভবত তিনি বুঝে নিতে চাইছেন যে তার সামনে বসা ব্রাহ্মণটিকে বিশ্বাস করা যায় কিনা। তারপর বললেন, পিতা প্রথমে এসে জানতে চাইলেন আমি কেমন অনুভব করছি, আমি সত্যই মন থেকে এই বিবাহ মেনে নিয়েছি কিনা। আমি তাকে বললাম তার এই প্রশ্ন করার কোনো অধিকার নেই, কারণ আজকে আমাকে এই পরিস্থিতিতে নিমজ্জিত করার জন্যে তিনিও সমানভাবে দায়ী। তিনি যদি আমোদ আসক্তিতে দীর্ঘকাল ডুবে না থেকে মহামাত্মর কথায় কর্ণপাত করতেন, তবে আজকের এই দিন দেখতে হতো না। জীবসিদ্ধির ভ্রু ললাটের আরেকটু কাছে উঠেছে। রাজকুমারীর চারিত্রিক দৃঢ়তা এবং সম্মুখে কটু সত্য বলার ক্ষমতা তাকে অবাক করছে। চাণক্য অবাক হয়েছেন কিনা সেটা তার মুখের ভাব দেখে বোঝা গেল না, বরং তার উজ্জ্বল চোখে সংসার দৃষ্টি ফুটেছে। চাণক্য বললেন, তারপর? পিতা বললেন, তিনি নিজের এবং আমার এই অপমানের কথা ভুলবেন না, এর প্রতিশোধ তিনি নেবেন। মগধের সিংহাসন তিনি পুনর্দখল করবেন না একদিন ঠিকই। তিনি এইটুকু বলে নিজেই আমার কক্ষ থেকে বেরিয়ে যান। আমি পুনরায় আশা করব আমি যা যা বললাম তা এই কক্ষের বাইরে যাবে না। নিশ্চয়ই। আচ্ছা, এই বাক্যালাপের সময়ে আপনার এবং আপনার দুই সখীর অবস্থান কি ছিল? একটু ভেবে রাজকুমারী উত্তর দিলেন, আমি নিজের স্থানেই বসেছিলাম পালঙ্কে, তবে এই সময়ে মধুবন আমার সম্মুখে এসে চন্দনের প্রলেপ দিয়ে আমার হাত ও পায়ের চর্চা করছিল। কৃষ্ণকলি আমার পিছনে বসে আমার কেশে সুগন্ধি তেল দিয়ে দিচ্ছিল। আরও একবার চাণক্য কক্ষে সকলের অবস্থানটা অনুমান করে নিলেন নিজের মনে। এরপর বললেন, বেশ, সকল কথা অকপটে আমায় বলার জন্যে আপনাকে ধন্যবাদ রাজকুমারী। এরপর বলুন, তৃতীয় অতিথি কেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল? রাজকুমারী দুর্ধরার পাশেই মেজের ওপর এক পাত্র সোম রাখা আছে। এইবার অবশ্যই এটি পরীক্ষা করে রাখা হয়েছে। সেটি তুলে দুচুমুক সোম পান করলেন রাজকুমারী। অনেকক্ষণ কথা বলায় গলা শুকিয়ে গিয়েছে তার। পান করে পাত্র নামিয়ে রেখে বললেন, তৃতীয়জন হলেন রাজকুমার মলয়কেতু। আপনার পিতা ও অমাত্য কাত্যায়নের আপনার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য আমি অনুমান করতে পেরেছিলাম, তবে এই পৌরব রাজের পুত্র মলয়কেতুর আপনার সঙ্গে কি প্রয়োজন তা আমিও অনুমান করতে পারছি না রাজকুমারী। আপনার জানার কথা নয়, তবে কয়েক বর্ষ পূর্বে রাজকুমার মলয়কেতু আমাকে বিবাহ প্রস্তাব দিয়েছিল। তাই নাকি? চাণক্য জীবসিদ্ধির দিকে চাইলেন। এই তথ্য জীবসিদ্ধিরও অবগত নয়। তার গূঢ় পুরুষরা রাজকুমারী দুর্ধরার সম্বন্ধে পূর্বে অনেক সংবাদ জোগাড় করেছিল বটে, কিন্তু এই তথ্যটি তাদের অধরা ছিল। রাজকুমারী মৃদু উপর নিচে মাথা নাড়িয়ে বললেন, আজ্ঞে হ্যাঁ, আমাদের নির্বাসিত হওয়ার 1 বর্ষ পরেই এই প্রস্তাব আসে মলয়কেতুর তরফ থেকে। তিনি পূর্বে আমায় দেখেছিলেন সম্ভবত, আমার যদিও তাকে স্মরণে ছিল না সেই সময়ে। তিনি নিজেই আসেন আমার পিতার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে। আমি প্রত্যাখ্যান করি। কেন? চাণক্য রাজকুমারীর চোখে চোখ রেখে প্রশ্নটা করলেন। দুর্ধরা খানিকক্ষণ চুপ থেকে বললেন, তাকে আমার ব্যক্তিত্বহীন পুরুষ বলে মনে হয়েছিল প্রথম দর্শনেই। তাছাড়া আমার এইটুকু অনুধাবন করার মতো রাজনীতিক জ্ঞান আছে, রাজকুমার মলয়কেতু নিজের রাজনৈতিক অবস্থান দৃঢ় করার উদ্দেশ্যে এই প্রস্তাব দিয়েছেন। চন্দ্রগুপ্ত, ক্ষমা করবেন, সম্রাট চন্দ্রগুপ্তর সঙ্গে মৈত্রী পূর্বে
পৌরবরাজ নন্দদের বিরুদ্ধে যুদ্ধে তাকে সাহায্য করেছিলেন এ কথা সকলের জ্ঞাত। কিন্তু তারপর মগধের সম্রাট হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। মলয়কেতু ফিরে গেলেন তার পার্বত্য রাজ্যে। অতএব স্বাভাবিকভাবেই নিজের অবস্থান নিয়ে বিশেষ প্রসন্ন নন তিনি। চাণক্য বললেন, আমাদের সাহায্যের পরিবর্তে অর্ধেক আর্যাবর্তর দাবি করেছিলেন রাজকুমার মলয়কেতু। কণ্ঠে প্রচ্ছন্ন বিদ্রূপ ফুটিয়ে রাজকুমারী বললেন, তাই নাকি? তারপর আপনিও নিশ্চয়ই তাকে সেই আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তারপর তার সাহায্যে আমাদের উৎখাত করার পর ছলে বলে তাকেও ফেরত পাঠালেন তার রাজ্যে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে চাণক্যর। বলেন, আমি তাকে যা আশ্বাস দিয়েছিলাম তা তিনি পেয়েছেন। আমি যা বলি তার দায় আমার, কিন্তু অন্যে সেটা শুনে কি বুঝল তার দায় আমার নয়। রাজকুমারী দুর্ধরার ঠোঁটের কোণেও হাসি দেখা গেল। বললেন, আপনি অত্যন্ত চালাক আচার্য। আচার্য নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন। জীবসিদ্ধি বুঝতে পারছে তার গুরু নিজের প্রশংসা শুনে তৃপ্ত, যদিও তার বহিঃপ্রকাশ করলেন না। পরের প্রশ্নে চলে গেলেন চাণক্য। কিন্তু আজ আপনার কক্ষে তার আগমনের উদ্দেশ্য কি ছিল? আমি তাকে সেই সময়ে প্রত্যাখ্যান করায় তিনি অপমানিত হয়েছিলেন। তাই আজ যেহেতু পরিস্থিতির শিকার হয়ে আমাকে বিবাহ সূত্রে বাধা পড়তে হচ্ছে আমার পিতার শত্রুর সঙ্গে, সেই সুযোগে আমায় নিয়ে বিদ্রূপ করার উদ্দেশ্যে এসেছিলেন তিনি। আমায় বললেন যে সেই দিন তাকে প্রত্যাখ্যান করে আমি যে কত বড় ভুল করেছি সেটা আজ আমি উপলব্ধি করতে পারছি কিনা। বললেন যে সেই দিন অন্তত তাকে বিবাহের বিষয়ে আমার মতামত প্রকাশের জায়গা ছিল, যেটা আজ আমার নেই। আপনি তাকে কি বললেন? আমি তাকে বললাম, মগধের ভাবী মহারানীর সাক্ষাৎ পাওয়ার বাসনা থাকলে ভবিষ্যতে যেন তিনি পূর্বে অনুমতি নিয়ে আসেন। এইবার সশব্দে হেসে উঠলেন চাণক্য। জীবসিদ্ধির দিকে চেয়ে বললেন, ওহে জীবসিদ্ধি, শোনো শোনো, রাজকুমারী মাত্র একটি বাক্যে কেমন নিজের এবং মলয়কেতুর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তার কাছে। জীবসিদ্ধি মুখে কিছু না বললেও সেও দুর্ধরার রাজোচিত উত্তর শুনে মুগ্ধ হয়েছে। জীবসিদ্ধি শুধু একবার রাজকুমারীর উদ্দেশ্যে মাথা ঝুঁকিয়ে তাকে অভিবাদন জানাল। হাসি থামিয়ে চাণক্য প্রশ্ন করতে যাচ্ছিলেন, কিন্তু তার পরবর্তী প্রশ্ন কি হবে তা অনুমান করেই রাজকুমারী উত্তর দিলেন, এই সময়ে আমার এবং আমার দুই সখীর অবস্থান পূর্ববতী ছিল, অর্থাৎ মধুবন আমার সম্মুখে বসে হাত ও পায়ের পরিচর্যা করছিল এবং কৃষ্ণ আমার পিছনে চুল বেঁধে দিচ্ছিল। পরবর্তী কয়েক মুহূর্ত ভাবনায় ডুবে গেলেন চাণক্য। আনমনা ভঙ্গিতে নিজের কেশশিখায় হস্তচালনা করলেন বার কয়েক। তারপর প্রশ্ন করলেন, রাজকুমারী, আপনি কি এই 3 অতিথিদের অথবা আপনার সখীদের মধ্যে কাউকে আপনার পানীয়ে কিছু মিশ্রণ করতে দেখেছেন? না। তাদের কি সে সুযোগ ছিল? অর্থাৎ এটা কি সম্ভব যে আপনার চোখের আড়ালে এদের মধ্যে কেউ আপনার পানীয়ে বিষ মিশিয়েছে? ভ্রু কুঁচকে কিছুক্ষণ ভাবলেন দুর্ধরা। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেভাবে ভাবতে গেলে সে সুযোগ প্রত্যেকেরই ছিল। আমি কখনোই কারুর দিকে সর্বক্ষণ চেয়েছিলাম না। আপাতত আপনাকে আমার শেষ প্রশ্ন, আপনি কি বিশ্বাস করেন যে আপনার সখী কৃষ্ণকলি বা আপনার 3 অতিথিদের মধ্যে কেউ আপনাকে হত্যা করতে চায়? না, আমি বিশ্বাস করি না। এমনকি মলয়কেতুও না? হয়তো অপমানের উত্তর দিতে এসে পুনর্বার অপমানিত হয়ে তিনি আপনার প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে আপনার পানীয়ে বিষ মিশিয়ে দিয়েছেন। নির্দ্বিধায় রাজকুমারী উত্তর দিলেন, না, তার সেই সাহস নেই। সেই সাহস থাকলে তাকে আমি প্রত্যাখ্যান করতাম না।
চাণক্যর ঠোঁটের কোণে হাসির রেখা এক মুহূর্তের জন্য ফুটে মিলিয়ে গেল। উঠে দাঁড়াতে দাঁড়াতে তিনি বললেন, বেশ, আমরা আপাতত বিদায় নেব। অন্যদের জিজ্ঞাসাবাদ করতে হবে। সব কথা নির্দ্বিধায় আমায় বলার জন্যে আরও একবার আপনাকে ধন্যবাদ রাজকুমারী। এসো হে জীবসিদ্ধি। চাণক্য বেরিয়ে গেলেন কক্ষ থেকে। তার দেখা দেখি জীবসিদ্ধিও উঠে দাঁড়িয়েছে। তবে বেরোনোর আগে জীবসিদ্ধি দ্বারের চৌকাঠে থেমে গেল। পেছন ফিরে বলল, রাজকুমারী দুর্ধরা। রাজকুমারী মুখ তুলে তার দিকে সপ্রশ্ন নেত্রে চাইলেন। জীবসিদ্ধি বলল, আমি আপনাকে একটি আশ্বাস দিতে পারি। মগধে কেউ আপনার অসম্মান ও মর্যাদাহানি করবে না। সম্রাটের গুরুভ্রাতা এবং বাল্যমিত্র হিসাবে এইটুকু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। তিনি একজন আদর্শ সম্রাট এবং তার চেয়েও মহৎ একজন মনুষ্য। নারীর প্রাপ্য সম্মান তিনি দিতে জানেন। দুর্ধরার মন কিছুটা হলেও হালকা হলো সম্ভবত। বললেন, ধন্যবাদ। রাজকুমারীকে আরও একবার অভিনন্দন জানিয়ে কক্ষ ত্যাগ করল জীবসিদ্ধি। 8 চওড়া শ্বেতপাথরের বারান্দা ধরে পাশাপাশি ধীর পায়ে হাঁটছেন চাণক্য ও জীবসিদ্ধি। চাণক্য অন্যমনস্কভাবে চলছেন। চিন্তায় এতটাই ডুবে আছেন যে বারান্দার ধার ঘেঁষে দাঁড়ানো প্রহরীদের অভিবাদনের প্রতি অভিবাদনও জানাচ্ছেন না। সাধারণত তিনি এই সৌজন্য দেখিয়ে থাকেন সকলকে। জীবসিদ্ধি যদিও প্রতি অভিবাদনে প্রত্যেকের উদ্দেশ্যে একবার করে মৃদু ঘাড় নাড়াচ্ছে উপর নিচ। জীবসিদ্ধির মনে অনেকগুলো প্রশ্ন জাগছে, কিন্তু এই মুহূর্তে প্রশ্ন করে গুরুদেবের চিন্তা সূত্রে ছেদ ফেলা উচিত হবে না জেনে চুপ করেই চলেছে চাণক্যর পাশে। একটি কক্ষে চাণক্যের জন্য ব্যবস্থা করা হয়েছে। কয়েকটি আসন মুখোমুখি রাখা হয়েছে। জীবসিদ্ধি পথ দেখিয়ে চাণক্যকে সেই কক্ষের সামনে নিয়ে এলো, যদিও তিনি এখনো চিন্তায় ডুবে আছেন। কক্ষে ঢুকতেই দুজন ব্রাহ্মণকে প্রণাম জানালো 2 সৈনিক। তাদেরই অপেক্ষায় কয়েকজন সেখানে আগে থেকেই বসে আছে। 2 জন সৈনিকের মধ্যে আরও 2 জন ব্যক্তি দাঁড়িয়ে। একজন জীবসিদ্ধির পরিচিত, ইনি রন্ধন বিশেষজ্ঞ জিমুতবাহন। দ্বিতীয়জন অপরিচিত, ভৃত্যস্থানীয় কেউ। তাদের দেখেই জিমুতবাহন বলে উঠলেন, আর্য, আমাদের কাজে কি কোনো ত্রুটি হয়েছে? এই 2 সৈনিক আমাদের হঠাৎ তলব করে আনলো। চাণক্যর চিন্তা কেটে গিয়েছে। সামনে তাকিয়ে 2 জন অপরিচিত ব্যক্তিকে দেখে ঘাড় ঘুরিয়ে জীবসিদ্ধির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলেন। জীবসিদ্ধি পরিচয় করিয়ে দিল, ইনি জিমুতবাহন মহাশয়। আজকের পাকশালের সমস্ত দায়িত্ব ওর। আর উত্তর পাশের সৈনিকটি দিল। সম্রাট আদেশ দিয়েছিল রাজকুমারীর কক্ষে যে ভৃত্য খাদ্য ও পানীয় দিয়ে গিয়েছিল তাকে আপনার সামনে হাজির করতে। এই সেই ভৃত্য, মান্যবর। ও, ভৃত্যটি ভয়ে প্রায় কাঁপছে। যদিও তার জানার কথা নয় তাকে এখানে আনার প্রকৃত কারণ, তবে সম্ভবত তার আশঙ্কা কোনো কারণে রাজকুমারী ক্ষুণ্ণ হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই রাজার তলব দাসদের পক্ষে সুখকর বার্তা নিয়ে আসে না। সৈনিক জিমুতবাহনকে কিছু একটা ইশারা করল। জিমুতবাহন একবারে না বুঝলেও পরক্ষণেই বুঝলেন। বললেন, আচার্য চাণক্য, সম্রাটের আদেশে আপনার জন্য এই বিশেষ মধু পানীয় এনেছি আমি। চাণক্যর মুখে হাসি ফুটেছে। একটি আসন গ্রহণ করে বললেন, আহা, অতি উত্তম। আমার মস্তিষ্ক সজাগ করার প্রয়োজন বড়। মস্তিষ্কের সঙ্গে তার আনা মধু পানীয়র কি সম্পর্ক জিমুতবাহন তা অনুধাবন করতে না পারলেও সে প্রশ্ন না করে একটি বড় ঢাকা দেওয়া পানপাত্র এগিয়ে দিল চাণক্যর দিকে। চাণক্য সেটি হাতে নিয়ে এক চুমুক দিলেন। চোখ বুজে কয়েক মুহূর্ত স্বাদ নিলেন। এই কয়েক মুহূর্ত জিমুতবাহন উদ্গ্রীব উত্তেজিত দৃষ্টিতে চেয়ে রইলেন চাণক্যর দিকে। চোখ খুলে চাণক্য বলে উঠলেন, সাধু সাধু, এমন চমৎকার পানীয় আমি পূর্বে কোনোদিন পান করেছি বলে স্মরণ করতে পারি না। এ তো
দেবপেয়। হাত জোড়ো করে গদগদ ভঙ্গিতে জিমুদবাহন বললেন, আমি জানতাম এই পানীয় আপনার ভালো লাগবেই। এই পানীয় আপনার মতো মহামতি ব্রাহ্মণদের জন্যে উৎকৃষ্ট পানীয়। এই পানীয় বানানো হয়। পূর্বের অভিজ্ঞতা থেকেই তাকে বাধা দিয়ে জীবসিদ্ধি বলল, আপনি আসন গ্রহণ করুন, আপনাকে কিছু প্রশ্ন করবেন আচার্য। চাণক্য বলল, ওহে জীবসিদ্ধি, প্রশ্ন কয়েক মুহূর্ত পরে করলেও বিশেষ ক্ষতি নেই, কিন্তু জিমুদবাহন মহাশয়কে বলতে দাও, এই পানীয় একটি শিল্প সম, আর এর কারিগর স্বয়ং শিল্পী। বলুন মহাশয়, কি আছে এই পানীয়ে? উত্তেজনায় ফেটে পড়বেন মনে হলো জিমুদবাহন। বললেন, পূর্ণিমার রাত্রে ধান ভেঙে লাল চাল বের করা হয়। সেই রাত্রেই তা গুঁড়ো করে মন্ডা আকারে রাখা হয়। এই চালের মন্ডে দুধ ও গুড় মিশিয়ে ফোটানো হয় যতক্ষণ না তা ঘন গাঢ় হয়ে আসে। এক প্রহর এটিকে তাম্র পাত্রে রাখা হয়, যাতে দুধে তাম্রের গুণ ও ঘ্রাণ মিশে যায়। এরপর এতে মিশ্রিত করা হয় পবিত্র পিপুল বৃক্ষের শেকড়ের চূর্ণ। এই চূর্ণ বানানোরও নিয়ম আছে আচার্য। এই চূর্ণ পূর্বেই বানিয়ে আগে 4 রাত্রি চাঁদের আলোয় রেখে দিতে হয়। চন্দ্রমার রশ্মি যেভাবে সাগরের জলে প্রভাব ফেলে, সেভাবেই তা আমাদের শরীরে ও খাদ্যের স্বাদ এবং গুণে প্রভাব ফেলে। সাধু, এ পানীয় স্বর্গীয়। আরও এক চুমুক পান করলেন চাণক্য। তার এই প্রশংসা সামনের ব্যক্তিটির বিশ্বাস অর্জনের কৌশলও হতে পারে, আবার বাস্তবেই প্রশংসা হতে পারে। চাণক্যর এই মাত্রাতিরিক্ত মধুদ্রব্য প্রীতি তার নিকটজন মাত্রেই জানা সকলের। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন জিহ্বার সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ আছে। জিভে মিষ্ট স্বাদের স্পর্শে তার মস্তিষ্কর কোশিকা নাকি সজাগ হয়ে ওঠে। যদিও এমন নিদান স্বয়ং মহামতি চরকও দিয়েছেন বলে জানা নেই। চাণক্য এবার দ্বিতীয় ব্যক্তির দিকে মনোযোগ দিলেন। আর তোমার নাম? আজ্ঞে ভুবন। তুমি আজ রাজকুমারী দুর্ধরার কক্ষে আহার্য নিয়ে গিয়েছিলে? আজ্ঞে হ্যাঁ। তুমি নিজে কি তার পানীয় বা খাদ্যে কিছু মিশ্রিত করেছিলে? আজ্ঞে করেছিলে কি? আজ্ঞে না। আমি কেন? অন্য কাউকে করতে দেখেছিলে? আজ্ঞে না। পথে কোথাও থেমেছিলে বা কারুর সঙ্গে পথে সাক্ষাৎ হয়েছিল? আজ্ঞে না। এত দ্রুত উত্তর দিও না, ভেবেচিন্তে বলো। না ব্রাহ্মণদেব, আমার স্পষ্ট মনে আছে আমি সাজিয়ে দেওয়া আহার্যের 2 চাকার ঠেলাগাড়ি নিয়ে সোজা রাজকুমারীর মহলের কক্ষে হাজির হয়েছিলাম। খালি দ্বারে 2 জন প্রহরী আমার তল্লাশি নিয়েছিল প্রবেশের পূর্বে। আর আহার্য গাড়িতে সাজিয়ে দিয়েছিল কে? উত্তর জিমুদবাহন দিলেন। আজ্ঞে আমি। আমার উপস্থিতিতে আমারই কথা মতো সাজানো হয়েছিল আহার। রাজকুমারীর ভোজন বলে কথা, তাই আমি নিজেই তদারকি করেছিলাম মান্যবর। কিন্তু কেন এই প্রশ্ন? আমার কি কোনো ত্রুটি হয়েছে? হ্যাঁ মহাশয়, একটি ভুল হয়ে গিয়েছে আপনার সম্ভবত। আপনি রাজকুমারী ও তার সখীদের জন্য একই পানীয় দিয়েছিলেন। আপনার মতো বিচক্ষণ মানুষের এই ভুল কিভাবে হয় মহাশয়? নিজের বাম হস্তের তালুতে ডান হস্তের মুষ্টি দিয়ে আঘাত করে জিমুদবাহন উত্তেজিতভাবে উত্তর দিলেন, আমি জানতাম কোথাও একটা ভুল হচ্ছে, তালিকায় ভ্রান্তি আছে, কিন্তু আমার উপর নির্দেশ ছিল তালিকা অনুযায়ী ব্যবস্থা করার। স্পষ্ট করে বলবেন কিসের ভ্রান্তি, কোন তালিকার কথা বলছেন? সকল রাজ অতিথিদের খাদ্যাভ্যাস আলাদা, তাই এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক গণ্যমান্য অতিথিদের জন্য আলাদা খাদ্য তালিকা পূর্বেই আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে সেই অনুযায়ী আমি তাদের ভোজন পাক করাতে পারি। অন্যান্য কর্মীরা শিক্ষিত নয়, তাই আমাকেই দায়িত্ব নিয়ে তাদের নির্দেশ দিয়ে রন্ধন করিয়ে নিতে হয়। সেরকমই
নন্দদের তরফ থেকেও প্রাক্তন মহারাজ তথা রাজকুমারীর খাদ্য তালিকা আমার কাছে এসেছিল গতকালই। তখনই আমার চোখে পড়েছিল যে রাজকুমারীর পানীয় তালিকায় সুরা লেখা আছে। আমিও অবাক হয়েছিলাম, কিন্তু তালিকা অনুযায়ী আমাকে চলতেই হতো। চাণক্য নিজে কোনোদিন মদিরা জাতীয় পানীয় পান করেন না। মদিরা জাতীয় যে কোনো পানীয় তিনি নিজে অপছন্দ করেন এবং রাজপুরুষদের মদিরাসক্তির তীব্র নিন্দা করেন। তাই তার কাছে সুরা ও সোমের পার্থক্য নেই। চাণক্য প্রশ্ন করলেন, মহাশয়, আমার অজ্ঞতার জন্যে আমি দুঃখিত, কিন্তু আমি বুঝতে পারছি না রাজকুমারীকে সুরা পরিবেশন করা যায় না কেন? জিমুতবাহন হাত জোড় করে বললেন, ক্ষমা করবেন, আমার এই বিষয়টা আপনাকে প্রথমেই বুঝিয়ে বলা উচিত ছিল। দেখুন, মদিরা মূলত দু প্রকার, সুরা এবং সোম। সুরা সৃষ্টি হয় ধান বা গম জাতীয় শস্য পাতন করে। রাজপুরুষ ও ক্ষত্রিয়রা এই শস্য থেকে পাতন করা যে কোনো মদিরাকেই নিম্ন শ্রেণীর মানুষদের পানীয় বলে মনে করেন। রাজপুরুষ, ক্ষত্রিয় তথা অন্যান্য উচ্চবর্ণের মানুষ শুধুমাত্র সেই মদিরা গ্রহণ করেন যা ফুল বা ফলের রস থেকে বানানো হয়। যেমন ধরুন সোমরস বা ময়ূরেয়া। ঋগ্বেদে সোমরসকে দেবরাজ ইন্দ্রর পেয় বলা হয়েছে। সেরকমই রামায়ণে শ্রীরামচন্দ্রর ময়ূরেয়া পানির উল্লেখ আছে। তাই সোমাদি পানীয়কে রাজপুরুষ, মনীষী তথা সন্তদের পানীয় ধরা হয়। তাই রাজকুমারীর তালিকায় সোমের পরিবর্তে সুরা দেখে আমি চমকিত হয়েছিলাম। চাণক্য প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। মদিরার মধ্যেও যে উঁচু নিচুর বৈষম্য আছে তা আজই তিনি প্রথমবার জানলেন। চাণক্য প্রশ্ন করলেন, আপনার বৈদিক ও শাস্ত্রজ্ঞান দেখে আমি অভিভূত মহাশয়, কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় যে তারপরেও আপনি রাজকুমারীকে সুরা দিলেন কেন? কারুর সঙ্গে এই নিয়ে পূর্বে আলোচনা করে নেওয়া উচিত ছিল নাকি? উত্তর দিতে জিমুতবাহন ইতস্তত করতে লাগলেন। উপস্থিত অন্য রক্ষী আর ভৃত্যর সম্মুখে তিনি কিছু একটা বলতে চাইছেন না, সে কথা অনুমান করেই জীবসিদ্ধি বলে উঠল, আচার্য, এই ভৃত্যকে আপনার আর কোনো প্রশ্ন না থাকলে তাকে যেতে বলি? চাণক্য ইঙ্গিত বুঝে উত্তর দিলেন, হ্যাঁ, তুমি যাও, আর সৈনিকরাও যেতে পারো, আমার আর কোনো প্রশ্ন আপাতত নেই। ভৃত্যটি এতক্ষণে বোধহয় স্বস্তির নিঃশ্বাস নিল। রক্ষীদের সঙ্গেই সেও কক্ষ থেকে বেরিয়ে যেতে বাইরে রক্ষীরা দ্বার রুদ্ধ করল। চাণক্য পুনরায় জিমুতবাহনের দিকে মনোযোগ দিলেন। এইবার বলুন মহাশয়। আচার্য, আমার অপরাধ নেবেন না। আসলে নন্দদের বংশ পরিচয় আমার অজানা নয়, তারা যাতে নাই। মহাপদ্মনন্দরা ক্ষৌরকার ছিলেন, তাই আমি ভেবেছিলাম হয়তো নন্দরা সুরাপান করে থাকেন। এই নিয়ে কাউকে প্রশ্ন করারও সাহস আমার হয়নি। এই প্রশ্ন কাকে করতাম আচার্য? এই কথা সম্রাট বা নন্দদের কানে গেলে আমার কি গর্দান থাকতো? আপনাদের দুজনকে অনুরোধ, দয়া করে এই কথা অন্য কাউকে বলবেন না, অন্যথায় আমি ঘোর বিপদে পড়ে যাব। নন্দদের ইতিহাস সকলেই জানে। শিশুনাগ রাজবংশের রাজার ক্ষৌরকার ছিলেন ধনানন্দের পিতা মহাপদ্মনন্দ ও তার পুত্ররা। আসলে মহাপদ্মনন্দ ছিল এক শূদ্র দাসীর গর্ভে জন্ম নেওয়া শিশুনাগ রাজার অবৈধ সন্তান, তাই তাদেরও যাতে শূদ্র বলেই ধরা হতো। কিন্তু মনে মনে গভীর ষড়যন্ত্রের জাল বুনছিল মহাপদ্মনন্দ। একদিন রাজা শিশুনাগের ক্ষৌরকার্য করার সময় তার গলায় খুর চালিয়ে হত্যা করে মহাপদ্মনন্দ। সেই সঙ্গেই রাজার অন্য পুত্রদের হত্যা করে সিংহাসন দখল করে সে। তাই জন্মসূত্রে শূদ্র নন্দদেরকে কেউই সম্মানের চোখে কোনোদিন দেখেনি। অতএব নন্দবংশের রাজকুমারী যে রাজকীয় সহবত পালন না করে সুরাপান করতে পারে, এমন সন্দেহ অনেকেরই মনে থাকা স্বাভাবিক। হাত নাড়িয়ে জিমুতবাহনকে আশ্বস্ত করলেন চাণক্য। বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার দ্বিধার কারণ বুঝতে পারছি। এই কথা আমরা তিনজন ব্যতীত কেউ জানবে না।
অশেষ ধন্যবাদ আচার্য। আপনাকে আর আটকে রাখবো না, আপনার অনেক কার্যভার আছে অনুমান করতে পারছি। আপনি আসতে পারেন। তবে একটি বস্তু আমার প্রয়োজন। না না, একটি না, দুটি। কি আচার্য? প্রথমত রাজকুমারীর খাদ্য তালিকাটি, দ্বিতীয়ত আরও একটি পাত্র এই অমৃতসম মধু পানীয়। দয়া করে এই দুটি আমার এই কক্ষেই পাঠিয়ে দেবেন মহাশয়। উঠে দাঁড়িয়ে পুনরায় দুজন ব্রাহ্মণকে প্রণাম জানিয়ে বেরিয়ে গেলেন জিমুদবাহন। জীবসিদ্ধি কিছু প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু সে সুযোগ পেল না। দ্বারের সম্মুখে অমাত্য কৃষ্ণনাথ ও প্রাক্তন অমাত্য রাক্ষস উপস্থিত হয়েছেন। উত্তেজিতভাবে অনুমতির অপেক্ষা না করেই কক্ষে প্রবেশ করলেন কৃষ্ণনাথ। কাঁপা কণ্ঠে বললেন, আচার্য, আপনার অনুমানই সঠিক। সম্রাটের পানীয়েও বিষ পাওয়া গিয়েছে। একটি টিকা আছে, পাতন অর্থাৎ ডিস্টিলেশন, আর নাই যে শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে তার অর্থ নাপিত বা ক্ষৌরকার। নয়। আপনি নিশ্চিত মহা অমাত্য কৃষ্ণনাথ? প্রশ্নটা করলেন আচার্য চাণক্য। এই সংবাদে চাণক্য বিস্মিত হওয়ার ভান করলেন। কৃষ্ণনাথ উত্তর দিলেন, হ্যাঁ আচার্য, আমার এবং আর্য কাত্যায়নের চোখের সামনেই পরীক্ষা করা হয়েছে। চাণক্য এবার রাক্ষসের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আপনিও নিশ্চিত যে শুধু রাজকুমারী নয়, সম্রাটের পানীয়েও বিষ ছিল? হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর দিলেন রাক্ষস। জীবসিদ্ধি পূর্বেও লক্ষ্য করেছে, সব পরিস্থিতিতেই সমান মুখের ভাব রাখতে পারেন ইনি। তার মুখ দেখে তার মনের অবস্থা বোঝা সম্ভব নয়। রাক্ষসের পিতৃদত্ত নাম মগধে খুব কম মানুষই মনে রেখেছে। ধনানন্দ প্রদত্ত এই নাম পরবর্তীকালে তার উপাধি বিশেষ হয়ে দাঁড়ায়। তবে এই সম্বোধনের প্রতিও তিনি সমানভাবেই উদাসীন। চাণক্য পান পাত্র থেকে আরও কিছুটা মধু পানীয় চুমুক দিয়ে বললেন, ক্ষমা করবেন, আপনাকে এই অপূর্ব পানীয় নিবেদন করতে পারলাম না। তবে জিমুদবাহন মহাশয় নতুন পেয়ালাটি পাঠালে তা আপনি স্বচ্ছন্দে গ্রহণ করতে পারেন। তার প্রয়োজন নেই, ধন্যবাদ। পানপাত্র পুনরায় নামিয়ে রেখে তাতে ঢাকা দিয়ে চাণক্য বললেন, আপনাকে কিছু প্রশ্ন করার ছিল আর্য। আপনি দয়া করে নিজের পছন্দ মতো একটি আসন গ্রহণ করলে খুশি হতাম। নিজের ইচ্ছায় তিনি বসলেন নাকি অনিচ্ছাতেই বসলেন তা বোঝা গেল না, তবে রাক্ষস একটি আসন গ্রহণ করলেন ঠিকই। চাণক্য কৃষ্ণনাথের দিকে ফিরে বললেন, আপনি চিন্তিত হবেন না, এখনই কাউকে জানানোর প্রয়োজন নেই। আপনি বরং নিখোঁজ মেয়েটির খোঁজ করুন। তাকে তো খুঁজে পেয়ে যাওয়া উচিত এতক্ষণে। একবার সৈনিকদের কাছে খোঁজ নিন মহাশয়। জীবসিদ্ধি বলল, গোপনে তল্লাশি চালাতে হচ্ছে মহল জুড়ে, যাতে অতিথিদের সন্দেহ না হয়। তাই সম্ভবত সময় বেশি লাগছে। আপনি আসুন মহামাত্য মহোদয়, আশা করি মেয়েটিকে খুঁজে পেয়ে যাবে সৈনিকরা। দেখুন, ইতিমধ্যে হয়তো পেয়েও গিয়েছে তার সন্ধান। সম্মতি জানিয়ে কৃষ্ণনাথ চলে গেলেন। চাণক্য এবার রাক্ষসের দিকে ফিরে বসলেন। আর্য কাত্যায়ন, অনেক সময় পর সাক্ষাৎ হলো আপনার সঙ্গে। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ, ধন্যবাদ। আর মহারাজ, ওহ ক্ষমা করবেন, মানে ধনানন্দর শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? জীবসিদ্ধি বুঝতে পারছি আচার্য কি করছে। এই মুহূর্তে মুখোমুখি দুই ব্যক্তি বহু বছর ধরে একে অন্যের প্রতিপক্ষ ছিল। মগধ জয়ের পর চাণক্য নিজেই একবার বলেছিলেন যে মগধের পতন তিনি আরও 5 বর্ষ পূর্বেই ঘটাতে পারতেন, যদি না তার পথের কাঁটা হিসেবে অমাত্য রাক্ষস থাকতেন। চাণক্য এই মুহূর্তে তার কথার দ্বারা প্রচ্ছন্ন বিদ্রূপ ছুঁড়ে দিচ্ছেন রাক্ষসের প্রতি। রাক্ষস নিজেও ব্রাহ্মণ সন্তান, মুণ্ডিত মস্তক, কেশশিখা ও উপবিত তার প্রতীক। কিন্তু তার বেশ চাণক্যর মতো সন্ন্যাসী বেশ নয়। তার কণ্ঠে একটি স্বর্ণহার, কানে কুণ্ডল, মণিমুক্তা খচিত একাধিক অঙ্গুরীয় তার প্রতিটি আঙুলে শোভা পাচ্ছে। তার অঙ্গবস্ত্র এবং ধুতিটিও মূল্যবান রেশমের তৈরি।
রাক্ষস বিশাল বপু, কিঞ্চিত স্থূলতনু এবং গৌরবর্ণ। চাণক্য এবং রাক্ষসকে মুখোমুখি দেখে জীবসিদ্ধির মনে হচ্ছিল যেন ঈশ্বর কোনো এক দৈব কৌতুক বসে ঠিক বিপরীত ব্যক্তিত্বের দুই ব্যক্তিকে একই সময়ে একই স্থানে উপস্থিত করেছেন। চাণক্যের ব্যঙ্গোক্তি রাক্ষস গায়ে মাখলেন না, অন্তত তার ভাবভঙ্গিতে প্রকাশ পেল না কিছু। সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ উত্থাপন করে তিনি বললেন, এই বিবাহ আমার মতে স্থগিত রাখা হোক আচার্য। রাজকুমারী দুর্ধরার যে প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে এই রাজমহলে, তা কেউ না জানলেও আপনি তো উপলব্ধি করতেই পারছেন আশা করি। ঠিকই বলেছেন, কিন্তু মহাশয়, প্রাণ সংশয় যে শুধু রাজকুমারীর আছে তা তো নয়। সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যরও প্রাণনাশের প্রচেষ্টা করা হয়েছে। আপনি নিজেই তো তার খাদ্য ও পানীয় পরীক্ষার সময় উপস্থিত ছিলেন। আপনি নিজেই দেখেছেন যে তার পানীয়েও বিষ ছিল। তৎক্ষণাৎ কিছু উত্তর দিতে পারলেন না রাক্ষস। খানিকক্ষণ চুপ থেকে বললেন, আপনার কি ধারণা একই ব্যক্তি এর জন্য দায়ী? প্রশ্নের উত্তর না দিয়ে চাণক্য পাল্টা প্রশ্ন করলেন, আপনার কি ধারণা? রাজবৈদ্য মহাশয়ের মতে বিষ দুটি ভিন্ন হওয়ার সম্ভাবনা আছে, অভিন্ন হওয়ার সম্ভাবনাও আছে। নিশ্চিত করে কিছু বলা যায় কি? তা যায় না, কিন্তু কিন্তু এখনো অবধি সমস্ত তথ্য ইঙ্গিত করছে যে রাজকুমারীর সখী কৃষ্ণকলি তার পানীয়ে বিষ দিয়েছে। যদি সে সম্ভাবনা সত্যি বলেও ধরে নি, তাহলে প্রশ্ন আসে যে তার পক্ষে সম্রাটের পানীয়ে বিষ দেওয়া কিভাবে সম্ভব? আপনার কথায় প্রতীত হচ্ছে যে আপনি বিশ্বাস করেন না যে রাজকুমারীর সখী কৃষ্ণকলি দোষী। আমার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এখানে গুরুত্বহীন। চাণক্য কিছুক্ষণ এক দৃষ্টিতে রাক্ষসের দিকে চেয়ে থেকে বললেন, রাজকুমারীর কক্ষে আজকে আপনি গিয়েছিলেন। এটা প্রশ্ন নয়, উক্তি বুঝেই হ্যাঁ বা না উত্তর দিলেন না রাক্ষস। চাণক্য প্রশ্ন করলেন, কি ছিল সাক্ষাতের উদ্দেশ্য আমি জানতে পারি? আমি কি আপনাকে বলতে বাধ্য? দুহাত সম্মুখে তুলে আত্মসমর্পণের ভঙ্গি করে চাণক্য বললেন, একেবারেই নয়। আপনি মগধের অতিথি, বাধ্যবাধকতার প্রশ্নই ওঠে না। কিন্তু আর্য, আমি আপনাকে একবার পরিস্থিতির বিচার করতে অনুরোধ করব। আমি জানি আপনি বিচক্ষণ ব্যক্তি। আশা করি আপনি একথা উপলব্ধি করতে পারবেন যে আমাকে সব কথা বলাটাই শ্রেয়। রাক্ষস চুপ করে আছেন দেখে চাণক্য আবার বললেন, রাজকুমারী দুর্ধরা আপনার কন্যা সমা তা আমার জানা, এবং তিনি মগধের ভাবী মহারানী। তাই তার হিতাহিতের দায়িত্ব আমার ও আপনার উভয়েরই ওপরে বর্তায়, এবং তাকে হত্যার চেষ্টা করা হয়েছে আর্য। একটা দীর্ঘশ্বাস ফেলে অমাত্য বললেন, বেশ, বলুন কি জানতে চান? রাজকুমারীর সঙ্গে আপনার কি কথা হয়েছিল? আমি তাকে বলি যে আরো একবার যেন তিনি ভেবে দেখেন এই বিবাহ তিনি করতে ইচ্ছুক কিনা, কারণ একথা বুঝতে অসীম বুদ্ধির প্রয়োজন হয় না যে তিনি শুধুমাত্র পরিস্থিতির চাপে এই বিবাহ প্রস্তাবে রাজি হয়েছেন। পিতা তথা পরিবারের অন্য প্রিয়জনদের হিতের কথা ভেবেই তিনি মত দিয়েছেন। এ কথা আপনারও অজানা নয় আচার্য? আপনি কোন স্থানে বসেছিলেন তার কক্ষে? রাক্ষস আশা করেছিলেন চাণক্য বিবাহের বিষয়ে কিছু বলবেন, কিন্তু চাণক্য সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন করায় এই প্রথম কিছুটা অপ্রতিভ দেখালো রাক্ষসকে। প্রশ্নের ইঙ্গিত বুঝতে পেরে তিনি বললেন, আপনি যা জানতে চাইছেন তা অনুধাবন করতে পারছি। হ্যাঁ, আমি ঠিক তার আহার্য সাজানো মেজের পাশের আসনেই বসেছিলাম। আপনি কি মনে করেন আমি রাজকুমারী দুর্ধরার পানীয়ে বিষ দিয়েছি? দিয়েছেন কি? অবশ্যই না, যদিও আপনি সম্ভবত আমার কথা বিশ্বাস করবেন না। চোখে কৌতুকের আভাস ফুটল চাণক্যর। বললেন, আমার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এখানে অবান্তর। কিন্তু তাতে আমার লাভ কি? আমার কন্যা সমা দুর্ধরাকে হত্যা করার উদ্দেশ্য
কি হতে পারে আমার? একাধিক উদ্দেশ্য থাকতে পারে আর্য কাত্যায়ন। হতে পারে আপনি পরাজয় স্বীকার করতে পারছেন না নিজের মনে, অথবা হতে পারে আপনার সঙ্গে ধনানন্দর কোনো মতবিরোধ ঘটেছে, তার প্রতি ক্রোধে আপনি তার কন্যাকে হত্যা করতে চাইছেন। আমি আরও বেশ কিছু সম্ভাবনা আপনার সম্মুখে উপস্থিত করতে পারি আর্য। অযৌক্তিক এবং হাস্যকর। রাজকুমারীকে হত্যার চেষ্টা এবং সম্রাট চন্দ্রগুপ্তকে হত্যার চেষ্টা আপনাদের সুরক্ষা ব্যবস্থার ব্যর্থতা প্রমাণ করে, অথচ আপনি কৌটিল্যচিত ভঙ্গিতে তা আমাদের দিকেই পরিচালিত করতে চাইছেন। বিন্দুমাত্র উত্তেজনা প্রকাশ পেল না রাক্ষসের কণ্ঠে। সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতেই কথাগুলো বললেন তিনি। চাণক্য কিছুক্ষণ তার চোখে চোখ রেখে থাকলেন, তারপর প্রশ্ন করলেন, শেষ প্রশ্ন। আপনি রাজকুমারীর কক্ষে যতক্ষণ উপস্থিত ছিলেন ততক্ষণ রাজকুমারী ও তার দুই সখী কি করছিল? খানিক ভেবে রাক্ষস উত্তর দিলেন, রাজকুমারী দুর্ধরা পালঙ্কে বসেই ছিলেন, আর একজন তার কেশে কিছু করছিল, আর একজন পা ধুয়ে দিচ্ছিল। বেশ, আচ্ছা, এই ঘটনা ঘটার পর কি রাজকুমারীর সঙ্গে আপনার বা ধনানন্দর সাক্ষাৎ হয়েছে? না, শুনলাম তাকে অন্য কক্ষে নিয়ে গিয়ে সুরক্ষা আবর্তে ঘিরে রেখেছে আমাদের এবং মগধের প্রহরী দল। আমাদের তো কিছু জানানোই হচ্ছে না। আমি শুধু এইটুকু জানতাম যে রাজকুমারীকে বিষ দিয়ে হত্যার চেষ্টা হয়েছে, কিন্তু ভুলবশত মারা গিয়েছে তার সখী। ঠিক কি ঘটেছে, কে মারা গিয়েছে, সেটাও আমার জানা ছিল না। আমি কিছুক্ষণ আগেই সবটা শুনলাম আর্য কৃষ্ণনাথের কাছে। ধন্যবাদ আর্য। উঠে দাঁড়ালেন রাক্ষস। বললেন, এই বিবাহ তবে স্থগিত হবে না? রাজকুমারী কি এই ঘটনার পরেও বিবাহ করতে রাজি হবেন? এখনো বিবাহ লগ্নে বিলম্ব আছে। এখনই কোনো নির্ণয় নেওয়ার সময় আসেনি বলেই আমি মনে করি। আর কোনো বাক্যব্যয় না করে কক্ষ ত্যাগ করলেন রাক্ষস। চাণক্য পুনরায় তার পাত্র থেকে কিছুটা পানীয় গলাধঃকরণ করে বললেন, জীবসিদ্ধি, এইবার পরবর্তী ব্যক্তিকে ডাকো। সম্মতিসূচক মাথা নাড়িয়ে জীবসিদ্ধি দ্বার খুলে বেরিয়ে এলো। সম্মুখে বারান্দায় উপস্থিত একজন প্রহরীর উদ্দেশ্যে বলল, আর্য ধনানন্দকে গিয়ে জানাও আচার্য চাণক্য তার সঙ্গে সাক্ষাৎ করতে অভিলাষী। তাকে এই কক্ষে উপস্থিত হতে বলো। তাকে জানিও যে এটি সম্রাটের অনুরোধ। জীবসিদ্ধি ভালোভাবেই জানে যে রাজার অনুরোধ বলে কোনো বস্তু হয় না। তার অনুরোধ এবং আদেশ সমরূপে ব্যবহৃত দুটি শব্দ মাত্র। জীবসিদ্ধি এও জানে যে এই অনুরোধের অর্থ ধনানন্দও জানেন। অসাধারণ এই জটিল কুটিল উপন্যাসের আজ এইটুকু থাক। পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্র আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।